আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সিলেটে জনসভার মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু। অনিয়ম দুর্নীতি ধর্মের অপব্যাখ্যাকারী সহ সব অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। চাঁদাবাজ দখলবাজ মুক্ত জনপ্রতিনিধি নির্বাচনে জামায়াত আমিরের তাগিদ। আবারও ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে 5ই আগস্টের মতো পরিণতির হুঁশিয়ারি। তিন নেতার মাজার ও ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু। দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান। সেনা সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে কুমিল্লায় সেনাপ্রধান। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে নাগরিক বান্ধব আচরণের আহ্বান। নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ। জীবনের ঝুঁকি নিয়ে ভারতে ক্রিকেটারদের পাঠাবে না সরকার। এবং চরাঞ্চলের সম্ভাবনা কাজে লাগালে জীবন জীবিকার উন্নয়ন ঘটবে বিশেষজ্ঞদের আশা। জাতীয় অর্থনীতি কার্যকর গতি পাবে মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদের শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। সিলেট ও সুনামগঞ্জ জেলা বিএনপির সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এরপর মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশ করেছেন তারেক রহমান। বেলা 11:30টায় সিলেট থেকে শুরু করে এখনও নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান। রাতে আরও কয়েকটি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা রাহুল রায়ের কাছে যাচ্ছি। রাহুল, বিভিন্ন নির্বাচনী সমাবেশে তারেক রহমানের বক্তব্য সহ তার পরবর্তী কার্যক্রম আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন যে বেলা 11টায় নির্বাচনী জনসমাবেশ শুরু হয়েছিল, আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছিল এবং এখন রাত 11টা এবং তারেক রহমানের যে নির্বাচনী জনসমাবেশ সেটি কিন্তু এখনও চলছে। সিলেটে যেটি শুরু হয়েছিল সেটি মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া হয়ে এখন ভৈরবে সেই সমাবেশ হবে। তারেক রহমান কিছুক্ষণ আগেই ব্রাহ্মণবাড়িয়ায় বক্তব্য রেখেছেন এবং এখন তিনি এই ভৈরবে যে জনসমাবেশটি অনুষ্ঠিত হবে সেখানে তিনি বক্তব্য রাখবেন। আমরা ঠিক ভৈরবে যে উপজেলা মোড় রয়েছে সেখানে দাঁড়িয়ে আছে। আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ তৎপর, সব মিডিয়া এবং পরের সাথে যে গাড়ি সেগুলো শুধু তারা সেই সমাবেশ পর্যন্ত যেতে দিচ্ছে, অন্যগুলো যেতে দিচ্ছে না। আর আপনি বলছিলেন বক্তব্যের কথা, একদম সকাল থেকে যদি শুরু করি, তারেক রহমান যেটি ধানের শীষে ভোট চেয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে। এছাড়াও সেখানে তিনি নেতাকর্মীদের বলেছেন যে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে এবং সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য তিনি সতর্ক থাকার কথা বলেছেন। একই সঙ্গে তিনি রাষ্ট্র ক্ষমতায় গেলে রাষ্ট্র উন্নয়নে তার যে পরিকল্পনাগুলো সেগুলো তুলে ধরেছেন এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য তিনি ধানের শীষে ভোট দিতে বলেছেন। সিলেট থেকে তিনি চলে গিয়েছিলেন হবিগঞ্জে, সেখানেও তিনি বক্তব্য দিয়েছেন এবং আমরা দেখেছি যে তিনি কিন্তু একদম জনসমাবেশের যে বয়স্ক প্রবীণ দুজন লোক সিলেটেও আমরা দেখেছি এবং মৌলভীবাজারের জনসমাবেশেও তাকে একদম মঞ্চে নিয়ে এসেছেন এবং মঞ্চে আনার পর তার সঙ্গে তিনি কথা বলেছেন, বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আর আমরা যে নির্বাচনী জনসমাবেশগুলো দেখলাম সেখানে দেখলাম যে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা, একই সঙ্গে সাধারণ মানুষও কিন্তু তারেক রহমানকে দেখতে কিংবা তিনি কি বলেন সেটি নিয়েও ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। এবং এই যে জনসমাবেশ সকালে শুরু হয়েছে সেটি এখনও চলছে
হচ্ছে। কিছুক্ষণ পর তিনি ভৈরবে আসবেন, এখানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এখান থেকে তিনি চলে যাবেন নরসিংদীতে, সেখানেও নেতাকর্মীরা অপেক্ষা করছে, সেখানেও মঞ্চ প্রস্তুত। নরসিংদী থেকে তিনি যাবেন নারায়ণগঞ্জেও জনসমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং নারায়ণগঞ্জের জনসমাবেশের মধ্য দিয়েই শেষ হবে তার প্রথম দিনের এবং যে আনুষ্ঠানিক নির্বাচনী যাত্রা তিনি শুরু করেছেন, সেই প্রথম দিনের নির্বাচনী প্রচারণা কার্যক্রম নারায়ণগঞ্জের সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। তবে আমরা ধারণা করছি যে মধ্যরাত কিংবা ভোর রাতে হতে পারে নারায়ণগঞ্জের জনসমাবেশ শেষ হতে। বুশরা। জি রাহুল, ধন্যবাদ আপনাকে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করে সিলেট শহরের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে তিনি বলেন, টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক কাজ শুরু হয়েছে। 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করতে হবে। কিছু মহল ষড়যন্ত্র করছে অভিযোগ করে জামায়াতে ইসলামের দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, কোনো কিছু দেয়ার মালিক একমাত্র আল্লাহ, অন্য কেউ নয়। মনির হোসেনের ক্যামেরায় রাহুল রায়ের রিপোর্ট। পূর্ণভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগের রাতে সিলেট এসেই হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করেছেন তিনি। সকালে আসেন সিলেট শহরের আলিয়া মাদ্রাসা মাঠে তার প্রথম নির্বাচনী জনসভায়। সিলেটের সেই জনসমুদ্রে শুরু করলেন ধানের শীষের জন্য ভোট চাওয়া। আপনারা ধানের শীষকে জয়যুক্ত করতে পারবেন কি পারবেন? সমাজের কর্মসংস্থান তৈরি করতে চাই। আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে, আমরা তাদেরকে বেকার রাখতে চাই না। 15-16 বছরের অনেক দুর্নীতি ও দুঃশাসনের অভিযোগ করে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেন তারেক রহমান। বিগত 15-16 বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, কিভাবে আমিন নির্বাচন হয়েছে, কিভাবে নিশি রাতের নির্বাচন হয়েছে। তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। নানা ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার কথা বলে একটি রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে, হচ্ছে না। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। এই কুফরের বিরুদ্ধে, এই হটকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যেমন দিল্লি নয় তেমন পেন্ডি নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। দলের চেয়ারম্যানের সঙ্গে ছিলেন সিলেট ও সুনামগঞ্জ জেলার 11 জন ধানের শীষের প্রার্থী। মার মৃত্যু শোক কাটতে না কাটতেই নির্বাচনের যাত্রা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে এই শোককে শক্তিতে পরিণত করে মার দেখানো পথেই সিলেটের পবিত্র দুটি মাজার জিয়ারত করে শুরু করলেন নির্বাচনী প্রচারণা কার্যক্রম। শুধু ধানের শীষে ভোটই চাইলেন না তারেক রহমান, মানুষের ভোটে ক্ষমতায় গেলে রাষ্ট্র উন্নয়নে বিএনপির পরিকল্পনাগুলো তুলে ধরলেন সিলেটবাসীর কাছে। জনসমাবেশের পর তিনি সিলেট থেকে রওনা হন মৌলভীবাজারের উদ্দেশ্যে। বেলা 3:30টার দিকে মৌলভীবাজার নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তারেক রহমান। কৃষিকাজের ব্যবস্থা কৃষক ভাইদেরকে জন্য, যাতে করে তাদেরকে কৃষি ঋণ দিতে সুবিধা হয়, যাতে করে তারা বীমা সুবিধা পায়, তারা বীজ সারের সুবিধা পায়, এইটা যাতে আমরা করতে পারি, এই পরিকল্পনা সাথে তারা একমত। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো আমরা দেশের মানুষের জন্য করতে চাই। মৌলভীবাজারের পর হবিগঞ্জেও নির্বাচনী সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান। হবিগঞ্জের পর তারেক রহমানের গাড়ি বহর পৌঁছায় ব্রাহ্মণবাড়িয়া। সেখানেও ধানের শীষের জন্য ভোট চান তিনি। রাহুল রায়, চ্যানেল আই। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নতুন পোশাকে ফ্যাসিবাদী আর ভোট ডাকাতরা ফিরে আসতে চাইলে তাদের পরিণতিও 5ই আগস্টের মতো ভয়াবহ হবে।
নতুন কোনো ফ্যাসিবাদকে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির। রাজধানীর মিরপুরে নিজ আসনে প্রথম নির্বাচনী জনসভায় তিনি বলেন, জনগণের রায়ে জামায়াত ক্ষমতায় গেলে কোনো বৈষম্য থাকবে না। আক্তার হোসেনের রিপোর্ট। সরব উপস্থিতিতে ভোটের মাঠে নিজেদের অবস্থান জানান দিল বাংলাদেশ জামায়াত ইসলামী। মিরপুরে নিজ নির্বাচনী আসনে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে নামলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ে জনসভায় জামায়াত আমিরের সাথে ছিলেন 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ ও সমান সুযোগ দাবি করে তারা বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনে নামবেন তারা। নতুন বাংলাদেশে গণভোটের পক্ষে প্রচারণার সময় নতুন জালেমের পক্ষ থেকে হামলা হওয়ার কথা ছিল না। মসজিদে প্রবেশ করে তারা আমাদের উপর হামলা করেছে, আমাদের বোনদের উপর হামলা করেছে। নির্বাচন সুষ্ঠু হওয়া ছাড়া এর কোনো বিকল্প নাই, অন্য কোনো প্ল্যান কাজে দিবে না। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ আচরণ করতে হবে। উভয় দলের জন্য, উভয় জোটের জন্য একই রকম আচরণ বিধি থাকতে হবে। কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। এ সময় প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন জামায়াতের আমির। জনতার কাছে দাঁড়িপাল্লায় ভোট চান ডাক্তার শফিকুর রহমান। আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না। এই 40 ভাগ যুবক আপনাদের হাত ধরেই বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, যার কারণে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আপনাদেরকে সেলিউট। যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, সেই ন্যায় বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন? অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে তাদের সঙ্গী হব ইনশাআল্লাহ। জামায়াতের আমির বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে এসেছেন তিনি। এই বিজয় কোনো পরিবারের হবে না, এই বিজয় কোনো গোষ্ঠীর হবে না, এই বিজয় হবে আপামর জনগণের ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি বন্ধ ও সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার কথা বলেন জামায়াত আমির। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। 3 নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় এনসিপি নেতারা বলেন, 16 বছর ভোটাধিকার বঞ্চিত থাকার পর সংসদ নির্বাচন ও গণভোট দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। নির্বাচনী প্রচার শুরুর প্রথম দিন বেলা 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 নেতার মাজার শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করে এনসিপি। জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিপুল ভোটে জয়ী হয়ে 10 দলীয় জোট সংসদে যাবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না বলেও অভিযোগ করেন তিনি। গণভোটে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন। গণভোটে হ্যাঁর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন। সারা বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা 10 দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন, 10 দলীয় ঐক্যজোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশে যেই 30 জন প্রার্থী রয়েছে, সেই 30 জন প্রার্থীকে শাপলা কুলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান। পরে মিছিল নিয়ে শাহবাগ হয়ে প্রেস ক্লাবের সামনে যান এনসিপির নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। আমাদের যে আপার হাউস হবে সেখানে যাতে শ্রমিক প্রতিনিধি নিশ্চিত করা হয়, কৃষক প্রতিনিধি নিশ্চিত করা হয়, নারী প্রতিনিধি নিশ্চিত করা হয়। আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যে সুন্দর বাংলাদেশের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদীর ব্যবস্থার আমরা এখানে বিলোপ করে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে পারবো। নির্বাচনে এনসিপি ও 10 দলীয় জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান বক্তারা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু
কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি। এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরুর প্রথম দিনই পূর্ণ উদ্যমে মাঠে নেমেছেন প্রার্থীরা। রাজধানীর বিভিন্ন আসনে প্রচার চালানোর সময় বিএনপির প্রার্থীরা বলেছেন, কেউ যাতে কারচুপি করে নির্বাচনকে কলুষিত করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপির নির্বাচনী প্রচার নিয়ে আরও জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। উৎসবমুখর নির্বাচনী প্রচারের প্রথম দিন ধানের শীষের পক্ষে রাজধানীর বিভিন্ন অঞ্চলে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী, কর্মী, সমর্থকরা। রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রচারে নামেন ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ একটি কিংবা দুটি দল নির্বাচনে প্রচণ্ডভাবে কারচুপি করার চিন্তা ভাবনা করছে তারা, এবং তারা প্রশাসনিক কুয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফলকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক মিরপুর থেকে গণসংযোগ শুরু করেন। এদেশের জনগণের রায় নিয়ে নির্বাচিত হবে ইনশাল্লাহ। আমরা সরকার গঠন করে আমাদের এই পরিকল্পনাগুলো পরিপূর্ণভাবে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। রাজধানীর কোতোয়ালি থেকে প্রচার শুরু করেন ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কথা দিচ্ছি, আমরা যে সকল প্রতিশ্রুতি দিয়েছি সকল কিছু এটা আমাদের জনগণের কাছে ওয়াদা। ঢাকা ১১ আসনে ধানের শীষের প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা ডক্টর এম.এ. কাইয়ুম জুলাই শহীদদের পরিবার এবং আহতদের সঙ্গে নিয়ে প্রচার চালান। সকলে যার যার জায়গা থেকে আমি এটা অনুরোধ করব যে বিগত নোংরামের রাজনীতি না করে আগামী দিনে আমরা একটা ঐক্যবদ্ধ রাজনীতি করব, জনগণকে স্বাধীনভাবে ভোট যাতে দিতে পারে সেই পরিবেশটা সকলে মিলে আমরা তৈরি করব। পরে ঢাকা ১৭ আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচার চালান তার প্রধান সমন্বয়ক। আজকে দেশের বিভিন্ন সংকট, এই সংকট থেকে দেশকে উত্তরণের জন্য ইতিমধ্যেই দেখেছেন তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। বিএনপি ক্ষমতায় গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে বলে আশ্বাস দেন দলটির প্রার্থীরা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। সংসদ নির্বাচনের আগের দিন ১১ই ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ছুটি থাকছে ২ দিন। সরকার বলছে ভোট দিতে যাতে গাফিলতি না হয় সেজন্যই সাধারণ ছুটি। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, ১২ তারিখ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ও শেখ হাসিনার অপশাসনের জবাব দেবেন ভোটাররা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৈঠকে ১৩টি প্রস্তাবের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ সহ ১১টি প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে বলা হয়েছে, ঢাকার ৭টি কলেজ এই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে। বিশ্ববিদ্যালয়ের জন্য হবে আলাদা ক্যাম্পাস। বৈঠকের বিস্তারিত তুলে ধরতে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। জানানো হয়, সংসদ নির্বাচনের আগের দিন ১১ই ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকছে ১০ ও ১১ই ফেব্রুয়ারি, ২ দিন। এমনিতেই ভোটের দিন সাধারণ ছুটি। এর পরের ২ দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে নির্বাচন ঘিরে ছুটি থাকছে টানা ৪ দিন। নির্বাচনের আগের দিন এর ফলে যেটা হবে যে যারা অনেকে ঢাকায় বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল টাউনে আছেন বা বিভিন্ন বড় শহরে আছেন, তারা তাদের গ্রামের বাড়িতে যেখানে ভোটার সেখানে ভোট দিতে পারবেন, এবং এই ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার যে ম্যানেজমেন্টটাও অনেকটা বেটার করা যাবে। চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে মিটিং এ এটা অ্যাপ্রুভ হয়েছে। শিল্পাঞ্চলের শ্রমিক ভাই বোনদের জন্য এই ছুটিটা হবে 2 দিন।
প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, দিল্লি থেকে যারা সংবাদ সম্মেলন করছে আর বিবৃতি দিচ্ছে তাদের ভোটের মাধ্যমে জবাব দেবে সাধারণ মানুষ। আমাদের বক্তব্য স্পষ্ট, উনি হচ্ছেন ম্যাস মার্ডারার, উনি বুচার অফ বাংলাদেশ, বুচার অফ ঢাকা, উনি এমন হেন কোনো হিউম্যান রাইটস অ্যাবিউজ নাই যে করেন নাই। তারপরে উনি কনভিক্টেড একজন ক্রিমিনাল। তো অবশ্যই নাগরিকরা তার যে রেসপন্স তারা 12 ফেব্রুয়ারি দিবে। তার যে তার এখনো যদি তার অ্যারোগেন্স দেখেন, এটা ম্যাস মার্ডারার, একটা দুইটা নাকি, হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ সে। সংবাদ সম্মেলনে বলা হয়, জাপানের বাজারে বাংলাদেশি এবং বাংলাদেশের বাজারে জাপানের পণ্য শুল্কমুক্ত ঘোষণা করেছে উভয় দেশের সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালট ও গণভোট থাকার কারণে ফল গণনায় কিছুটা বিলম্ব হতে পারে। নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় 300 প্রতিনিধি থাকবেন। পর্যবেক্ষক ও সাংবাদিক মিলিয়ে বিদেশি প্রতিনিধি থাকবেন প্রায় 500। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দায়িত্ব পালন করবে প্রায় 16,000 বিএনসিসি সদস্য। নির্বাচনের সময় মোবাইল ফাইন্যান্সিং কার্যক্রম সীমিত করা হবে, তবে বেশি সময়ের জন্য টানা বন্ধ করা হবে না। নির্বাচন কমিশন ভবনে বিএনসিসি ও মোবাইল ফাইন্যান্স সেবাদানকারীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব। ভোটাররা দুটো ব্যালটে ভোট দিবেন, কাজেই স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি সময় লাগার কথা। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রার্থীর সংখ্যাও বেশি, কাজে গণনাতে স্বাভাবিকের সময়ের থেকে একটু বেশি সময় লাগতে পারে। এটা যে কেন্দ্রে, আর আপনার রিটার্নিং অফিসারের কাছে যেখানে আপনার পোস্টাল ব্যালট আসবে সেখানে আরও বেশি সময় লাগবে। তো এ পর্যন্ত 50 জন জার্নালিস্ট আমাদেরকে তাদের ইন্টারেস্ট শো করেছেন যে তারা আসতে চান আমাদের এখানে নির্বাচন দেখার জন্যে, আর 78 অবজারভার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ওনারা আসতে চান। এটা প্রতিনিয়ত বাড়ছে। এই মুহূর্তে ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়নের 56 জন প্রতিনিধি ঢাকায় অবস্থান করছেন। প্রকারান্তরে 300-র কাছাকাছি যাবে বলে আমাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন সেনা সদস্যদের কার্যক্রম দেখতে কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরিদর্শনের সময় সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। সেই সাথে নির্বাচনকালীন নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান। সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণভোটে হ্যাঁ জয়ী হলে নতুন সরকারকে আজ্ঞাবহ হিসেবে থাকতে হবে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, হ্যাঁ জয়ী হলে সংসদ ও নতুন সরকার অকার্যকর হবে। বর্তমান সরকার সংস্কারের নামে তাদের মেয়াদ বৃদ্ধি করে ক্ষমতায় থেকে যাবে এবং নতুন সরকারকে তাদের কথা মতো চলতে বাধ্য থাকতে হবে। রংপুর নগরীর দর্শনার পল্লী নিবাসে নির্বাচনী প্রচারণা শুরুর লক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম. ইয়াসির আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং অন্যরা। আমি মনে করছি তারা যেভাবে পথে ঘাটে নেমে পড়েছে, যে কোনোভাবে মানুষের থেকে না হলেও তারা যে কোনোভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে হলেও তারা এটা পাশ করিয়ে নেওয়ার মাত্রই তারা রিভলিউশনারি গভর্নমেন্ট করবে এবং আর সমস্ত ইলেকশন সব বানচাল হয়ে যাবে। এগুলোর কোনো অর্থ থাকবে না। যারা এমপি হবে, যারা প্রাইম মিনিস্টার হবে, তার পরবর্তীকালে তারা তাদের আজ্ঞাবহ হিসেবে কাজ করতে হবে, বাধ্য হবে। এবার অন্যান্য খবর। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতের মাটিতে নয়, শ্রীলঙ্কায়। জরুরি বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে ভারতে টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। আর নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় বাংলাদেশের সব ম্যাচ আয়োজন করবে আইসিসি, এই প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। আদিল আহমেদ শানের রিপোর্ট।
টি-20 বিশ্বকাপে অংশ নেবে কিনা বাংলাদেশ। আইসিসির বেঁধে দেওয়া শেষ সময়ের মধ্যে স্কোয়াডে থাকা ও জাতীয় দলের তারকাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ ছিলেন বিসিবির অন্য কর্তারা। ঘণ্টাখানেকের বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাংলাদেশের ক্রিকেটার সমর্থক ও সাংবাদিকদের ভারতে পাঠাতে চায় না অন্তর্বর্তী সরকার। আমরা সবাই চেয়েছি আমরা যেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারি। মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই তো কি হয়েছে? আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে। এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। ওদিকে আইসিসির প্রতি এখনও আস্থা রাখছে বিসিবি। পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হবে, প্রত্যাশা ক্রিকেট বোর্ড সভাপতির। যেহেতু এটা হাইব্রিড মডেলটাও হয়েছে বিকজ অফ সিকিউরিটি এবং গভর্নমেন্টের অনীহার কারণে আমরা সেই লাইনেও তাদের আইসিসিকে বলার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি, কিন্তু তারপরে আমাদের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে। আমরা আবারও চেষ্টা করব আজকে আর কি পথ আছে আইসিসিকে বলা। আমরা এখনও হাল ছেড়ে দিচ্ছি না। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না, আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনও রেডি। বাংলাদেশের আপিলে আইসিসির মন না গড়লে টি-20 বিশ্বকাপের 10ম আসরে শেষ পর্যন্ত অংশ নেওয়া হবে না টিম টাইগার্সের। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। নতুন বিনিয়োগ নেই, বেকারত্ব সর্বোচ্চ পর্যায়ে। প্রতিদিন মানুষ আশাহত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের শাসনকালে অর্থনৈতিক অবস্থাকে এভাবে মূল্যায়ন করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। তার মতে, গণ অভ্যুত্থানের পরও তরুণদের হতাশা কাটেনি, বরং তাদের দীর্ঘশ্বাস আরও বেড়েছে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত আরেক আলোচনায় বক্তারা বলেছেন, এদেশের মানুষ গণতন্ত্র চেয়েছিল, কিন্তু পেয়েছে মবতন্ত্র। রিজভি নেওয়াজের রিপোর্ট। ঢাকায় সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে অর্থনৈতিক সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ নিয়ে সংলাপ। আলোচনায় নাগরিকদের কথায় হতাশাই উঠে আসে। Now, if you want to know what the next problem this country is going to have, it's not economic governance. It's going to be an exodus of talent from this country. If I get an opportunity of getting out of this country, I will. এক অফিস থেকে ইন্সপেক্টর আসলো, শেষ নানান ধরনের কাগজপত্র চাইতে রইলো। আমি আমার লোককে বললাম যে ওকে ওই রুমে নিয়ে যাও, কত টাকা চাই টাকাটা দাও, ও যেন রুম থেকে বের হয়ে যায়। তো ইট ওয়াজ সেটেলড। বের হওয়ার আগে সে নামাজ পড়তে চায়। আমি বললাম যে আমার জন্য একটু দোয়া করেন। শেখ হাসিনার পতনের পর নতুন সরকারের কাছে মানুষের চাওয়ার বিপরীতে প্রাপ্তি কতটুকু? বিনিয়োগ স্থবিরতা এখন স্থবির হয়ে গেছে। কর্মসংস্থানের একটা মহা সংকট তৈরি হয়েছে বাংলাদেশে। তরুণরা এই পরিবর্তন 24-এ এনেছিল, তাদের মূল তাড়না ছিল কর্মসংস্থান। দারিদ্র্য কমার বদলে উল্টো দিকে হাঁটছে। সংখ্যালঘুদের ভোটাধিকার ও নিরাপত্তা শিরোনামে সংলাপের শুরুতে চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কথা বলাটাই এখন বিপজ্জনক। কয়েকদিন আগে আমাদের আরেক অনুষ্ঠানে মব নিয়ে যখন দুজন কথা বললেন, সরকারের একজন আইন কর্মকর্তা তিনি খুব ক্ষেপে গেলেন। মবকে মব বলা যাবে না এবং রাষ্ট্রে এটা চলবে না। সংখ্যালঘুরা ভোট দিতে যেতে পারবেন তো, প্রশ্ন রাখেন অনেকেই। সুনির্দিষ্টভাবে হিন্দু সম্প্রদায় তারা বলছেন যে আগে দেখা হতো যে আমরা কাকে ভোট দিচ্ছি, এবারে ভোট কেন্দ্রে যাব কি যাব না সেটার দিকেও দৃষ্টি রাখা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কোনরূপ আশা করি না আসলে এই সরকারের কাছে। যেখানে হাত দেবেন বসুন। এই সরকারের আমলে কোনো আলো দেখছি না। এর সাথে আবার যুক্ত হয়েছে মবক্রেসি। সকলে মিলে চাইলাম একটা উন্নত মানের ডেমোক্রেসি, এখন মবক্রেসির সংস্কৃতির মধ্যে আমরা পড়ে গেছি। কয়দিন আগে এখানে একজন প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর, আবার তিনি মবক্রেসির পক্ষে বক্তব্য দিয়ে দিয়েছেন। এই মবক্রেসিরা তো সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। যে অন্যায়টা আমরা দেখে আসছি 1 বছর ধরে যেগুলো চলেছে, এই মিথ্যা মামলা নিয়ে এতজনকে যে আটকে রাখা হয়েছে, এখন তো মনে হচ্ছে যে এই সরকার চলে যাবে, এই সময়টা পার করে এই বোঝাগুলো নতুন সরকারের কাছে দিয়ে দিবে। কিন্তু আমার মনে হচ্ছে আমাদের দাবি তোলা উচিত যে তাদের সময় যেহেতু এটা হয়েছে, তারা যাওয়ার আগে অন্তত এই কয়টা ঘটনা তারা নিরসন করে, তারা সমাধান করে যাতে চলে যায়। আলোচকরা বলেন, রাষ্ট্র কেন সব মানুষের মর্যাদা এবং সুরক্ষা নিশ্চিত করতে পারে না। রিজভি নেওয়াজ,
চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ তথা নদ নদী বিধৌত এই বদ্বীপে চর কেবল একখণ্ড ভূমি নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের জীবন সংগ্রাম ও টিকে থাকার প্রতীক। দেশের হাজারো চরে মিশে রয়েছে শত শত বছরের ভাঙা গড়ার অনিশ্চিত জীবন জীবিকার অজস্র জানা অজানা গল্প। হাল আমলের সুবিধা বঞ্চিত এসব জনপদগুলোতে এখনও দেখা যায় লাখো অসহায় মানুষের স্রোত। বিশেষজ্ঞরা বলছেন, বিরাজমান নানা সংকট মিটিয়ে চরাঞ্চলের সম্ভাবনা কাজে লাগালে মানুষের জীবন জীবিকা উন্নয়নের পাশাপাশি কার্যকর গতি পাবে জাতীয় অর্থনীতি। মোশাহিদ রনের রিপোর্ট। পলিগঠিত এক বিশাল বদ্বীপ বাংলাদেশ। হিমালয় থেকে ফি বছর বয়ে আসা 120 কোটি টন পলি জন্ম দেয় নদীর বুক চিরে নতুন ভূখণ্ডের। এসব ভূখণ্ডই আমাদের কাছে চর নামে পরিচিত। তবে 2026-এর বাস্তবতা বলে দেশের চরাঞ্চল কেবল ভৌগোলিক পরিবর্তন নয়, বরং এটি প্রায় 70 লক্ষ মানুষের টিকে থাকার নিরন্তর সংগ্রামের এক জীবন্ত দলিল। ভাঙাগড়ার দোলাচলে চরের সংখ্যা স্থির না থাকলেও জরিপ বলছে দেশের চরের সংখ্যা 1200 থেকে 1500 প্রায়। ইতিহাস বলে পয়স্তি খ্যাত চরের ভূমি নিয়ে সংঘাতের সংস্কৃতি কয়েকশো বছরের। ভাঙন, বন্যা, খরাসহ নানা দুর্যোগ ও জলবায়ু অভিঘাতে লাখো মানুষ এখনও জলবায়ু যাযাবরের জীবন কাটাচ্ছেন। যারা বঞ্চিত অধিকাংশ নাগরিক সুবিধা থেকে। বিচ্ছিন্ন জনপদের পিছিয়ে পড়া জনগণকে মূল স্রোতে ফেরাতে যুগের অধিক ত্রাণ, স্বাস্থ্যসেবা প্রদান সহ নানা সেবামূলক কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা করে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ধরিত্রী বিনির্মাণেও নিরলস সংস্থাটি। পাখির কিন্তু একটা বিশাল উপকারের কাজ করে। ক্ষতিকর পোকামাকড় খায়, তাহলে আপনার ফসলের জন্য ভালো। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আপনার পাখি যে বীজ খায়, ওর পেটের মধ্যে দিয়ে ওর মল দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় পড়ে, সেখান থেকে কিন্তু গাছ হয়। আপনারা একটু খেয়াল রাখবেন, কিছু নলবন একটু রেখে দেওয়ার ব্যবস্থা করেন এই পাখিগুলোর জন্য, এই প্রাণীগুলোর জন্য। তো বাংলাদেশকে ভালো রাখার জন্য আমাদের সবাইকে কিন্তু এক হইতে হবে। বর্তমানে সোলার হোম সিস্টেম এবং মোবাইল ব্যাংকিং চরাঞ্চলে কিছুটা পরিবর্তন আনলেও শিক্ষা ও সুপেয় পানির অভাব চরের মানুষকে আটকে রেখেছে দারিদ্র্যের দুষ্টচক্রে। তবে টেকসই বাঁধ নির্মাণ, আধুনিক কৃষি ব্যবস্থাপনা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে বিচ্ছিন্ন এসব জনপদ হয়ে উঠতে পারে জাতীয় অর্থনীতির পাওয়ার হাউস। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। অস্কারের সর্বোচ্চ 16টি বিভাগে মনোনয়ন পেয়ে হরর সিনেমা সিনার্সের রেকর্ড। 13 ক্যাটাগরির মনোনয়নে দ্বিতীয় স্থানে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মন্তব্য প্রত্যাখ্যান করেছে চীনা দূতাবাস। তারা ক্রিস্টেনসেনের বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন, অনিচ্ছাকৃত ও উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে তার দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হওয়ারও পরামর্শ দিয়েছেন। এই ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে চীনা দূতাবাসের মুখপাত্র ফেসবুক পোস্টে জানান, তিনি সঠিক ও ভুলকে গুলিয়ে ফেলে এবং সম্পূর্ণরূপে গোপন উদ্দেশ্যে এই ধরনের বক্তব্য দিয়েছেন। মুখপাত্র আরও বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত 50 বছরে চীন এবং বাংলাদেশ সর্বদা একে অপরকে সমর্থন করেছে।
দুই পক্ষ একে অপরকে সমানভাবে বিবেচনা করেছে এবং উভয়ের জন্যই লাভজনক সহযোগিতার নীতি গ্রহণ করেছে। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। অস্কারের ৯৮তম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। এবারের আসরের রেকর্ড গড়ল রায়ান কুগলার পরিচালিত সিনার্স। সেরা সিনেমা, সেরা অভিনেতা, পরিচালক, চিত্রনাট্য, সঙ্গীত, চিত্রগ্রহণ সহ মোট ১৬টি বিভাগে মনোনয়ন পেয়েছে হরর সিনেমাটি। এর আগে সর্বোচ্চ ১৪টি মনোনয়ন পাওয়ার উদাহরণ ছিল। সিনার্স সিনেমাটি অশুভ শক্তি নিয়ে দুই যমজ ভাইয়ের গল্পে তৈরি করা হয়েছে। এ দুই চরিত্রে অভিনয় করেছেন মাইকেল বি জর্ডান। তিনি সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন। সিনার্স ছাড়াও ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত সিনেমাটি ১৩টি মনোনয়ন পেয়েছে। বেশ কয়েকটি ক্যাটাগরিতে অস্কার দেয়া হয়, তার মধ্যে সেরা সিনেমা, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা পরিচালক, ইন্টারন্যাশনাল ফিচার, অ্যানিমেশন সিনেমা। অস্কারের এবারের আসরটি হবে ১৫ই মার্চ। সেদিনই জানা যাবে কাদের হাতে উঠবে পুরস্কার। এবার জানাবো আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রাজধানীর আদাবরে পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ও পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজের সহসভাপতি আনোয়ারা শারমিন। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান, পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাসিমা আক্তার ও উপাধ্যক্ষ বিলকিস বানু। সভাপতিত্ব করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। চলতি মাসের মধ্যে 10% প্রণোদনা না দিলে 1 ফেব্রুয়ারি থেকে সারা দেশের সুতা কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতে এই শিল্পের সমস্যা সমাধানে অন্তত 1 বছরের জন্য $1 বিলিয়ন প্রণোদনা প্রয়োজন। সরকার পর্যায়ক্রমে সব সুযোগ সুবিধা উঠিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিটিএমএ সভাপতি বলেন, জিডিপিতে এই সেক্টর 13% অবদান রাখলেও সমস্যা সমাধানে সরকার কর্ণপাত করছে না। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। ওবায়দুল কাদের সহ পলাতক 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ, অব্যাহতির আবেদন খারিজ। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের সহ পলাতক 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে ওই আদেশ দেন আদালত। সূচনা, বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন 17 ফেব্রুয়ারি ঠিক করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। গত 18 ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরবর্তীতে অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপরে আদেশের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল এই 7 জনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করেছেন। এই 7 জনই পলাতক আছেন। অতএব পলাতক থাকায় তাদেরকে অভিযোগ পাঠ করে শোনানো যায়নি। অতএব ওনারা দোষী কিংবা নির্দোষ এটা বলারও অপেক্ষা রাখে না, বলাই বাহুল্য। তাদের বিরুদ্ধে আগামী 17 ফেব্রুয়ারি 2026 তারিখে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রসিকিউশনের উইটনেসের দিন ধার্য করা হয়েছে।
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল 11:30টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে দুই কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেয়। ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। সংঘর্ষের কারণে দীর্ঘক্ষণ ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল 150 শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে আকিজ মনোয়ারা ট্রাস্ট। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক অনুষ্ঠানে এই শিক্ষাবৃত্তি দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান, আকিজ মনোয়ারা ট্রাস্টের ট্রাস্টি মনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, ডিন, রেজিস্ট্রার, অন্যান্য কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। পটুয়াখালীর গলাচিপায় 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন লাগে। স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার স্টোর রুম থেকে আগুন ছড়িয়ে পড়লে প্রয়োজনীয় কাগজপত্র, সার্জিক্যাল যন্ত্রপাতি, আসবাবপত্র, কম্পিউটার সহ অন্যান্য মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওয়ার্ডে ভর্তি রোগীদের নিরাপদে সরিয়ে নেয় কেউ আহত হয়নি। ডেনমার্ক প্রবাসী বাংলাদেশি ও আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরাম ডেনমার্কের যৌথ উদ্যোগে বগুড়ার শিবগঞ্জে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। 8 পর্বের কর্মসূচিতে 5 শতাধিক কম্বল ধারাবাহিকভাবে বিতরণ করেন তারা। এই উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন হেল্পিং হ্যান্ড সংগঠনের নেতাকর্মীরা। সে সময় উপস্থিত থেকে সহযোগিতা করেন মোহাম্মদ মাহবুব রহমান, আবু তাহের, মিনহাজুল ইসলাম শামীম এবং অন্যরা। তাদের আন্তরিক সহযোগিতা ও নিরলস পরিশ্রমে এই মানবিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। এবার খেলার খবর। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সিলেটে জনসভার মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু। অনিয়ম, দুর্নীতি, ধর্মের অপব্যাখ্যাকারী সহ সব অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। চাঁদাবাজ, দখলবাজ মুক্ত জনপ্রতিনিধি নির্বাচনে জামায়াত আমিরের তাগিদ। আবারও ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে 5ই অগস্টের মতো পরিণতির হুঁশিয়ারি। 3 নেতার মাজার ও ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু। দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান। সেনা সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে কুমিল্লায় সেনাপ্রধান। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে নাগরিক বান্ধব আচরণের আহ্বান। নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ। জীবনের ঝুঁকি নিয়ে ভারতে ক্রিকেটারদের পাঠাবে না সরকার। এবং চরাঞ্চলের সম্ভাবনা কাজে লাগালে জীবন জীবিকার উন্নয়ন ঘটবে বিশেষজ্ঞদের আশা। জাতীয় অর্থনীতি কার্যকর গতি পাবে মন্তব্য। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।